হাই ফ্রেন্ডস, এসভি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে মিক্স ব্যাক নিয়ে আমি সৌমেন আজ আবার উপস্থিত আপনাদের সামনে। এই পুজোকে কেন্দ্র করেই নিয়ে এসেছি আমরা আমাদের চ্যানেলে একটি বিশেষ প্রতিবেদন, গল্পে গানে পুজোর আড্ডায়। আর আজকে আমাদের প্রধান অতিথি শিল্পী সম্পাদি মানে শম্পা বিশ্বাস। আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, মনের চালে দুঃখের বৃষ্টি ঝিমঝিমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো, তুমি কার আকাশে থাকো, জোছনা কারে মাখো, কার উঠানে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো। মাতলো যে ভুবন। দিদি, আজ তো অষ্টমী, তা এই অষ্টমীর দিনে তোমার প্রোগ্রামটা কি? দেখো, আজকে তো যেটা হয়, এই বছর কলকাতায় আছি, সুতরাং আমাদের যারা আমরা এই প্রফেশনে আছি, আমাদের কাছে পুজো মানেই তো একটা শোজের একটা চাপ থাকে। তো আমি খুব ফরচুনেট যে এবার কলকাতায় আছি, কারণ কলকাতার বাইরে গেলে যেটা হয়, কলকাতার যে উৎসব বা পুজোর যে আনন্দটা সেটা আমরা মিস করি। যতই সেটা বাইরের পুজো হোক, কিন্তু কলকাতার মতন আনন্দটা তো কোনো জায়গায় না। তো যেটা হচ্ছে, সারাদিন আড্ডা খাওয়া দাওয়া এর মধ্যে থাকবে, এবং অবশ্যই সন্ধেবেলা থাকবে একটা মঞ্চ, একদম একটা পছন্দের মঞ্চ। এবং কলকাতায় যেহেতু অবশ্যই মঞ্চ থেকে ফেরার পথেও আমরা অনেক ঠাকুর দেখতেই পাই, তাও পরিবারের সাথে যদি সুযোগ পাই একবার তো রাতে ঠাকুর দেখতে বেরোবই। আর একটা যেটা মিস করে গেলে সেটা হলো এই অষ্টমীর দিনে খাওয়া দাওয়ারও কিন্তু বাড়িতে একটা আলাদা ব্যাপার থাকে। সেটা কি হচ্ছে বাড়িতে? দেখো, অষ্টমীর দিন আমার অনেক বাড়িতে হয় যে অষ্টমীর দিন নিরামিষ খায়। হ্যাঁ, আমাদেরও সবাই। আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, অষ্টমী নয়, আমাদের মানে ফ্যামিলিতে সারা বছর মানে সারাটা পুজো ধরেই একদম আমিষেরই একটা বেশ চল আছে। তো অষ্টমী মানে তো বিশেষ করে অষ্টমীর দিন আমাদের মাটন ব্যাপারটা ভীষণভাবে একটা ম্যান্ডেটরি থাকেই। আর সাথে তো এখন সবাই খুব হেলথ কনসাস, একদম। তো সেইটাকে মাথায় রেখে মানে স্বাদ আর সাধ্য এবং শরীর সবটার মধ্যে একটা ব্যালেন্স রেখে আমরা মেনুটাকে সাজাবো বা সাজাই। তো এইবার অষ্টমীতে মাটনটা থাকছে, কারণ মাটনটা আমাদের তিনজনের খুব পছন্দ, ইনফ্যাক্ট আমার মায়ের। তো মাটনের পাশাপাশি যেটা থাকবে, বাঙালির তো মাটনের সাথে ভাতটাই থাকবে, আর বাকি ডিশগুলো একটু আলোচনা করে। একদম একদম। আচ্ছা, এবার তাহলে আসি এখনকার বিভিন্ন রকম থিমের পুজো আর ছোটবেলার যে পুজো, এই দুটো পুজোর মধ্যে তোমার মানে কোন জিনিসটাকে খুব মিস করো? এইটা একটা খুব ভালো প্রশ্ন আমার জন্য, কেননা সত্যি এই সময় দাঁড়িয়ে থিমের পুজোটার তো একটা ভীষণভাবে চারপাশে মানে আমরা দেখতে পাই। সাবেকি পুজোটা দেখতে পাই না তা না, তবে কলকাতা আমার মনে হয় থিম পুজোটাই এখন বেশি, তবে আমাদের হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনও হয়তো মফস্বলে বা ওইসব দিকে আছে, কিন্তু সেখানে ভিড়টা কম, থিমের পুজোতে ভিড়টা বেশি। কিন্তু আমাদের ছোটোবেলাটা কিন্তু সাবেকি পুজোটাই বেশি চল ছিল। এবং পুজোটা, ছোটোবেলার পুজোটার এখনকার পুজোটার মধ্যে অনেক পার্থক্য। একটা তো হচ্ছে এখনকার ছেলে মেয়েদের এখন হচ্ছে অনলাইন শপিংয়ের একটা ভীষণভাবে মানে চল রয়েছে চারপাশে, যেটা আমাদের সময় ছিলই না। কোন দিন মা বাবা বা দিদার সাথে শপিং যাব, কোন দিন কাকার সাথে শপিং যাব, এই যে এক একটা দিন এক একজনের সাথে শপিং, এবং পুজোর সময় কটা জামা কার হলো, এই নিয়ে যে একটা উৎসাহ উদ্দীপনা, এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেকে জানতেই পারি না কি কিনলো, পুজোতে কি হলো, বা কোথা থেকে উপহার আসছে, সেই যে উপহার পাওয়ার একটা মানে প্রতীক্ষা, সেইটাও কিন্তু এখন নেই। কি আমরা নিজেরাও করি, কিছু মনে হলো চলো অনলাইনে পাঠিয়ে দাও বা অনলাইনে নিয়ে নে। তো এই ব্যাপারটা তো আমাদের সময়কার আমার মনে হয় ওটাই বেস্ট ছিল, মানে পুজোর মানে ভাবটা
সেটা অনেকটা সময় আগে থেকে আমরা মানে নিজেদের মধ্যে উপভোগ করতাম, চলে আসতো। যেটা এখন অনলাইন শপিংয়ের মধ্যে দিয়ে, হ্যাঁ পুজোর ওই 4-5টা দিন মনে হয় যে পুজো এসছে, তার আগে পরে কিন্তু পুজোটাকে সেইভাবে আমরা ফিল করি না। কিন্তু আর যেটা হচ্ছে নতুন জুতো আর পায়ে ফোসকা, এইটা এখন ভীষণভাবে মিস করি। তার কারণ হচ্ছে এখন তো সবসময় যেটা বললাম প্রথম থেকে, স্বাস্থ্য বা ধরো চারপাশের যা পরিস্থিতি, ব্যস্ততা, সবটাকে মাথায় রেখেই জুতোটা চুজ করা হয়। এবং সেই সময় কি ছিল, সেই সময় তো অত দামি জুতো পরার ব্যাপারটা ছিল না, এবং অবধারিত নতুন জুতো মানেই যখনই ঠাকুর দেখতে যাব বেশি হাঁটা হলেই, এবং হেঁটে ঠাকুর দেখার যে সেই ব্যাপারটা, সেটা কিন্তু এখন নেই বলবো না, কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। একদম একদম। তো পুজোটা হতো যে চারিদিক খোলা, একদম 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 আনন্দটা এখন সবাই ওই যেটা বললাম, সবাই খুব ডিজিটাল ওরিয়েন্টেড হয়ে গেছে। মানে পুজো মানেই চলো কোথাও একটু ডিস্কে গিয়ে থেকে গিয়ে বা কোথাও মানে বসে বসে আড্ডা। কিন্তু ওই যে প্যান্ডেল হপিং ব্যাপারটা যেটা, সেটা মনে হয় আমাদের সময়টাতেই বেশি ছিল আমার মনে হয়। আচ্ছা, তাহলে এর মাঝে এই পুজো সংক্রান্ত নিয়ে একটা একটু গান শুনি। আচ্ছা, পুজো যখন এসছে, আচ্ছা যদিও আজকে অষ্টমী, তো মা তো চলেই এসেছেন। যদি আমরা আরেকটু ধরো 2টো দিন পিছিয়ে যাই, ধরে নিই যে আজকে ষষ্ঠী বা বোধন এরকম, তো আমরা দেখতে পাচ্ছি যে মেনকা তিনি মা, যিনি গৌরীর মা, তিনি মা মেয়ে আসবে আসবে সেই অপেক্ষাটার অবসান হয়েছে। তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন মেয়ে তার সপরিবারে আসছে, জলপথে আসছেন নৌকা করে, তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন, এবং পাড়া প্রতিবেশী তার আত্মীয় পরিজন সবাইকে বলছে। কি বলছে সেটা একটু গানে গানে বলার চেষ্টা করি। ও তোরা দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। তোরা দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। রূপার বৈঠা সোনার নাও, রূপার বৈঠা সোনার নাও, ঘাটে আইসা ভিড়াছে দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। মস্তকে সোনার চূড়া করে ঝিকিমিকি, মস্তকে সোনার চূড়া করে ঝিকিমিকি। আহা কি রূপ হেরিলাম মধুর মূরতি গো, দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। তোরা দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। দিদি, সাবেগী পুজো তো হারিয়ে যাচ্ছে প্রায়, আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু প্রায় বর্তমানে হারিয়ে যেতে চলেছে, যেটা হলো পুজো আসার আগে বিভিন্ন রকম ক্যাসেট রিলিজ হতো, বড় বড় কোম্পানি থেকে বড় বড় শিল্পীদের সবাই আগ্রহে বসে থাকতাম যে কবে কি নতুন গান আসছে, কি বা শুনবো। একটা গান নয়, এখন যেরকম কি মানে ডিজিটাল ফিল্ডটাতে এমন হয়েছে, একটা গান, এবং ধরো কারো কারো ইউটিউব চ্যানেলে কখন গান রিলিজ করে যাচ্ছে আমরা জানতেই পারছি না। তখন কি ধরো HMV বা এরকম যে বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের ওখান থেকে কোন একটা বড় শিল্পীর একটা ক্যাসেট বেরোবে, মানে সেখানে কিন্তু 8টা কি 10টা গান, পুজোর সংখ্যা দিয়ে ব্যাপারটা একদম এখন তো মিস করি নেই। তারপর তোমার এই যে ধরো নতুন নতুন বই বেরোনো, পুজো সংখ্যা, এই বইগুলো কিন্তু এখন প্রায় আছে হয়তো এখনো, কিন্তু ওই আকাশবাণী বা দূরদর্শনের মতন এগুলো একটুখানি ব্যাকফুটে পড়ে রয়েছে। মানুষ এখন ওই জানে আছে, কিন্তু সেটার ইউজটা অনেকটা কমে গেছে। একদম একদম একদম। বর্তমানে তোমার একটা খুব বড় একটা পরিচিতি এসছে, লোকমুখে নাম, মানে এই সব কিছুর মধ্যে দিয়ে। আর এই যে আগে মানে ধরো ছোটবেলাটাই ধর যদি এখন মনে করো, দুটোর মধ্যে তোমার এখনকার যে অনুভূতি সেটা কি? হ্যাঁ দেখো, অনুভূতি মানে পার্থক্য তো অবশ্যই সেটা, এবং এই পার্থক্যর মধ্যে এই সময়ের অনুভূতিটা একদমই এটা গুরুর কৃপা এবং আশীর্বাদ। এই সময়টা ও খুবই আমাদের ছোটবেলার বা ওই সময়কার সময়টা মানে এখনকার সময়ের
নিরিখে যদি বলি, ওই সময়টা ছিল খুব একটা সাধারণ অ্যাভারেজ একটা পুজো, সবার যেরকম কাটে আমাদেরও সেরকম কাটে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে পুজোটা আমাদের অন্যরকম কাটে, অন্যরকম আশা নিয়ে আমরা পুজোকে দেখি। কেননা পুজো থেকেই অলমোস্ট আমরা মনে করি যে গণেশ পুজো বা জগদ্ধাত্রী এই বিশ্বকর্মা পুজো থেকে আমাদের এই মরশুমের সিজনটা শুরু হচ্ছে, আমাদের শোজ আসতে শুরু করবে, বা এগুলোর একটা কি বলবো শুরুর দিকটাতে রয়েছি আমরা। তো এই সময়ে দাঁড়িয়ে আরেকটা যেটা হয়, প্যান্ডেলে তো যাওয়াই হয়, কিন্তু সেটা অবশ্যই ঠাকুর দেখাটা সব সময় না, যেটা হয় আমাদের শোকে কেন্দ্র করে প্যান্ডেলে যাওয়া, এবং সেই যে আমাদেরকে নিয়ে শ্রোতা দর্শক বা সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, তাদের ভালোবাসা, তাদের আশ্রয় প্রশ্রয়, সবটাই মানে আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রে করি যে নিজে যেন সারা জীবন শিখবো এরকম একটা মনোভাব নিয়ে থাকতে পারি, এবং মাটিতে যেন পাটা থাকে। আর অবশ্যই শ্রোতা দর্শক যারা দেখছেন, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, তাদের স্নেহ সবটাই আমাদের পাথেয়, যে যেই জায়গায় থাকেন সেইটাকেই শুধু আমাদের দিকে রিটার্ন হিসাবে আমরা চাই, আর কিছুই না। তোমার এই গানে, এই পুজোর মধ্যেই আমি একটুখানি ডিফাইন কোশ্চেন আছে, তোমার এই গানের মধ্যে আসাটা কিভাবে, কি করে ইচ্ছাটা জাগলো? হ্যাঁ, এটা এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, আমাকে বারবারই এই প্রশ্নটা আসতে হয়। সেটা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি যারা গান বাজনা করেন তাদের একটা ছোটবেলা থাকে, এবং অবশ্যই সেটা খুব স্বাভাবিক চর্চার মধ্য দিয়ে, যে বাড়িতে হয়তো মা বাবা চর্চা করেন বা ফ্যামিলির কেউ আত্মীয় স্বজন। কিন্তু আমার যেটা হচ্ছে, ফ্যামিলি তো অবশ্যই আছে, কিন্তু এক্স্যাক্ট লোকগানের প্রতি ভালো লাগাটা, সেইটা একটা খুব প্রশ্ন। যে আমি কলকাতায় বসে যেহেতু লোকগানটা গাই, আমি যেখানে শো করতে যাই, বা যারা জানেন না যে আমি কলকাতায় থাকি, অনেকেই ভাবেন যে আমি মনে হয় একটু অন্য জেলা, কলকাতাকে বাদ দিয়ে যদি ধরো বীরভূম হোক, বাঁকুড়া, এরকম তারা এক্সপেক্ট করেন আমি এরকম কোনো জেলা থেকে। যেহেতু যেহেতু আমার একটা বা আমি যেহেতু এই যে একদম হার্ডকোর ফোকটাকে নিয়েই পারফর্ম করি। ইনফ্যাক্ট আমার বাংলাদেশে যে সমস্ত শ্রোতা দর্শক রয়েছে, তারাও ভাবেন যে, তারা কেউ যখন শোনেন যে কলকাতা, মানে শুনে তারা একটু শক হন যে কলকাতার মানুষ এরকম। কিন্তু যেটা হচ্ছে, কলকাতাতে বসেই আমি যে পরিবেশটায় বেড়ে উঠেছি, আমার চারপাশের মানুষগুলো সবাই ওপার বাংলা থেকে আসা, এবং ওই সময় আমি অবশ্যই যৌথ পরিবারে বড় হয়েছি। তো সেখানে আমার ঠাকুমা বা তার মা, আমার দিদা, তার মা, এদের সবাই, তার মানে আমার বম্মা, দাদু, বম্মা, আমার দিদার ভাই, এদেরকে দেখেছি। বা যখন ওই যৌথ পরিবারটা, এক্সটেন্ডেড ফ্যামিলিটা, তারা না যখন ছোটোবেলায় হয়তো দেখছি যে একটা কোনো গান গুনগুন করছে, এখন সেই বয়সে বুঝি ওটা হয়তো কোনো একটা ধামাইল, ওটা একটা কোনো একটা প্রভাতী গান, কিন্তু তখন তো বুঝতাম না। কিন্তু ওই শোনার আগে ওই গানগুলো শুনেই কিন্তু আমার গানের প্রতি ভালো লাগাটা। এবং আমার মাসি লোকগানের শিল্পী একজন, তিনিও তা যখন বাড়িতে, আমি তো মামা বাড়িতে মানুষ, ছোটোবেলাটা মামা বাড়িতে কেটেছে, তো তখন তাকে দেখতাম, বাড়িতে লোকজন আসতে, এই পরিতোষ রায়, গোষ্ঠ গোপাল, এইরকম মানুষদের সান্নিধ্য পেয়েছি আমি খুব সামনে থেকে বসে। তো এই সময়ভাবে এইভাবে হতো, তো তখনও ভাবিনি যে আমি লোকগানটাই আমার ভবিষ্যতের যাপনের জায়গা হবে। কিন্তু যখন একটা সময় এসে দেখলাম যে গান তো অবশ্যই ভালোবাসি, যারা যে কোনো ফর্মেই থাক, মানে কেউ ক্লাসিক্যাল গাক, কেউ সেমি ক্লাসিক্যাল গাক, রেট্রো গাক, যাই গাক, কিন্তু বিষয়টা হচ্ছে একটা সময় এসে তো মানুষকে ঠিক করতে হয় যে আমি কোন জনারটা আমার জন্য, বা আমার কমফোর্ট জোনটা কোনটা। তো এই সময় এসে এই সিদ্ধান্তটা অন্তত নিতে পেরেছি যে লোকগানটাই আমার আগামী দিনের যাপনের জায়গা হতে পারে। তো বাকিটা তো শ্রোতা দর্শক বলবে, আমি কতদূর এগিয়ে যাব, তাদের ভালোবাসা, আশ্রয় প্রশ্রয় ছাড়া তো সম্ভব না। তবে যতদিন বেঁচে থাকবো লোকগানেই থাকবো। আর এই যে সারেগামাপা, যেখান থেকে তোমার এতটা পরিচিতি, এতটা শ্রীবৃদ্ধি, এই সারেগামাতে আসার পর তোমার অনুভূতিটা কি? এই প্রশ্নটা রিপিটেডলি আমার কাছে আসলে আমার খুব ভালো লাগে, কেননা এই প্রসঙ্গে আমি জি বাংলা সারেগামাপার কাছে আর একবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগ পেয়ে যাই। এটা ভুলবার নয়, সারা জীবনে ভুলবার না, কারণ আমি কোনোদিন কোনো রিয়েলিটি শোতে করিনি, সুযোগ পাবো সেরকমভাবে প্রস্তুতি নিইনি। একটা এরকম সারেগামাপা, জি বাংলা সারেগামাপার মঞ্চে একবারই অডিশন দিয়েছিলাম, এবং ফার্স্ট অডিশনেই আমি সিলেক্টেড হয়েছি, এবং এখান থেকে আমার এই যে একটা রাতারাতি মানে কি বলবো, একটা মাসের কাছে পৌঁছে যাওয়া, একটা বড় প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে বিদেশে সকল শ্রোতা দর্শকের কাছে পৌঁছে যাওয়া আমার গানে গানে, সেটা সারেগামাপা, জি বাংলা সারেগামাপা আমাকে যদি সুযোগ না দিত, সেটা সম্ভব হতো না। তার জন্য আমার গানের জীবনে যতদিন আমি এইভাবে শ্রোতা দর্শকের ভালোবাসা পাবো, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কখনো না কখনো আমি সারেগামাপাকে, জি বাংলা সারেগামাপাকে কৃতজ্ঞতা জানানোর অবকাশও পাবো, এবং আমি জানাবো সেটা।
তাহলে এই সারেগামাপার মঞ্চ থেকেই করা একটা গান আমরা শুনি একটু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সারেগামাপার মঞ্চে শাহ আব্দুল করিমের কলমে একটি গান গেয়েছিলাম। সেই গানটিও যথেষ্ট শ্রোতা দর্শকের, খুব পরিচিত গান, তাও শ্রোতা দর্শকের কাছে পৌঁছেছে। সেই গানটা একটু শোনাই। মাতলো যে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। তোমার গলার কোনো তুলনা হবে না। আমিও পাশের ঘরে যখন এডিট করি যখন সারেগামাপা চলতো, তোমার গানটা যখন কানে আসতো না, আমি টেবিলটা ছেড়ে উঠে চলে আসতাম তোমার গানটা খালি দেখার জন্য। কারণ ওই গলাটার মধ্যে আলাদা কারণ একটা জাদু আছে, জানো তো, অটোমেটিক মানে টেনে নিয়ে আসে। তো দিদি, তোমার আগামী দিনে কি করার ইচ্ছে? গান বাজনা নিয়ে যখন বাকি জীবনটা কাটাবো এরকম একটা প্রতিজ্ঞাতে যখন আসবার সাহস পেয়েছি, অনেক ঝড়ঝাপটার সামনে যখন ফাইনালি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি গানটা নিয়ে বাঁচতে পারি, আগামী জীবনটা কাটাতে পারি, তো আগামী জীবনটাতে গান ছাড়া তো আর কিছু করবার নেই। তবে হ্যাঁ, অবশ্যই শ্রোতা দর্শকের কাছে যুগের সাথে তাল মিলিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা, এবং সেই প্রতিযোগিতাটা আর কারোর সাথে না, আমার নিজের সাথেই নিজের প্রতিযোগিতা থাক, সুস্থ প্রতিযোগিতা থাক। আজকের আমি আমার শ্রোতা দর্শকের, আগামী দিনে শ্রোতা দর্শকের কাছে নতুন মোড়কে যেন নিজেকে আনতে পারি, সেই ফ্লেক্সিবিলিটি যেন আমার মধ্যে থাকে। আর এই সুযোগে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই তোমাদের এসভি প্রোডাকশন কলকাতাকে, যারা এত সুন্দর একটা অষ্টমীর দিনের আড্ডা আমাকে উপহার দিল এবং আমার শ্রোতা দর্শককে এসভি প্রোডাকশন কলকাতা তাদের চ্যানেলের মাধ্যমে আমার শ্রোতা দর্শকের কাছে তাদেরকে পৌঁছে দিল। এবং অবশ্যই যারা আমাকে জানেন, আমাকে ফলো করেন, তারা অবশ্যই জানেন পুজোতে আমার একটি গান রিলিজ করে গেছে। সেই গানটি বেশি বেশি করে শুনুন এবং অবশ্যই লোকগানের সাথে থাকুন, ভালো গানের সাথে থাকুন, এটাই বলি। ওই গানটা দিয়ে একটু শেষ হোক না আমাদের অনুষ্ঠানটা? হ্যাঁ, সেটা হতেই পারে, সেটা হতেই পারে। একদম একদম একদম। আমাদের গানটি গত 18 সেপ্টেম্বর রিলিজ করে গেছে। আশা করি এতদিনে অনেকের কাছে পৌঁছে গেছে, অনেকেই শুনে ফেলেছে গানটা। যারা শোনোনি এখনো, তারা অবশ্যই শুনে নিও। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। আজ অষ্টমীর দিনে অসাধারণ এক গান উপহার দিলে তুমি আমাদের সব শ্রোতা বন্ধুদের। আমরা ভগবানের কাছে প্রার্থনা, তোমার আরও অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক, তোমার আরও অনেক সুনাম হোক। আজ আমরা এখানেই শেষ করছি। কি বন্ধুরা, কেমন লাগলো এপিসোডটি? আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এখনও যারা আমাদের পরিবারে সদস্য বন্ধু হয়ে ওঠেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন। মাতলো যে ভুবন।